স্বাগত ডিবিসির নির্বাচিত সংবাদে। কোনো ধরনের চাপের মুখে ইরান আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পাশাপাশি ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র যোগ দিলে অপূরণীয় ক্ষতির মুখে পড়বে বলেও হুঁশিয়ারি দেন তিনি। স্থানীয় সময় বুধবার টেলিভিশনের জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এসব কথা বলেছেন খামেনি। আর এর আগে ইরানকে আত্মসমর্পণ করতে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তারই জবাব দিলেন খামেনি। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে বাকযুদ্ধ। ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়িয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্রমণের সব প্রস্তুতি নিয়ে নিঃশর্ত আত্মসমর্পণের ডাক দিয়েছে ইরানকে। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান জানে যুক্তরাষ্ট্র, তবে এখনই তাকে হত্যা করা হবে না। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে, আবারও হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। ট্রাম্প সর্বোচ্চ সতর্ক বার্তা দিয়েছেন এই বলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, তবে তাকে এখনই হত্যা করা হবে না বলেও পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছে ইরানও। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে খামেনি জানান, যুদ্ধ কেবল শুরু। এছাড়া যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের সাথে কোনো রকম আপোষ ইরান করবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। ইরান কখনো জায়নবাদীদের সঙ্গে আপোষ করবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন খামেনি। ক্রমেই ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে বিশ্বমহলে উদ্বেগ আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দুই দেশের সংঘাতে সরাসরি না জড়ানোর কথা বললেও তেহরানের ওপর নানামুখী চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দিকে মার্কিন রণতরী পাঠানোর পর এবার মঙ্গলবার যুক্তরাজ্যের পূর্বাঞ্চলীয় ঘাঁটি থেকে কয়েকটি F-35 বিমান উড়াল দিয়েছে। মধ্যপ্রাচ্যের বিমান ঘাঁটিগুলোতেও জোরদার করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে ডোনাল্ড ট্রাম্প আরও পদক্ষেপ নিতে পারেন বলে সতর্ক করেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ইরান ইসরায়েলের মধ্যে তুমুল সংঘাত গড়ালো ষষ্ঠ দিনে। পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে দুপক্ষ। ইসরায়েলি বিমান ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলার দাবি করেছে ইরান। এদিকে ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলার দাবি ইসরায়েলের। এদিকে পাল্টাপাল্টি এসব হামলায় আতঙ্কে দিন পার করছে দুই দেশের মানুষ। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। তীব্রতর হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত। পাল্টাপাল্টি হামলায় দুদেশে ধ্বংসযজ্ঞ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে সংঘাতের মেয়াদ। যুদ্ধের শুরুতে দায়সারা গোছের মন্তব্য করলেও ধীরে ধীরে যেন খোলস ছেড়ে বের হচ্ছে ইরানের মিত্ররা। এতে কতটা লাভবান হবে ইরান, কিংবা ইসরায়েলের পশ্চিমা মিত্রদের প্রতিক্রিয়াই বা কেমন হবে, এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। ইরানে প্রথম ধাপের হামলায় দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী সহ দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করে ইসরায়েল। একে ব্যাপক সফলতা হিসেবেই দেখছে নেতানিয়াহু প্রশাসন। তবে সপ্তাহ শেষে অনেকটাই বদলে গেছে সংঘাতের চিত্র। পূর্ণ শক্তিতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান। এমন পরিস্থিতিতে এতদিন মুখ বন্ধ রাখলেও মঙ্গলবার তেহরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তুরস্ক। কাতারের আমিরের সঙ্গে ফোনালাপে নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হিসেবে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইরানের সামরিক হস্তক্ষেপ করে সরকার পরিবর্তনের চেষ্টা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সতর্ক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। আর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর অবৈধ হামলা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে পুতিন প্রশাসন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের হামলা বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। ইরানের তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েল তার পূর্ব পরিকল্পিত লক্ষ্য অর্জনে কতটা সফল হবে সেই চিন্তার ভাঁজ এখন নেতানিয়াহুর কপালে। ইরান ইসরায়েলি হামলার দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা দেয় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, এমনটাই বলছেন মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা। এদিকে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইউগভের এক জরিপে উঠে এসেছে ৬০% মার্কিনি চায় না ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ুক। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।
বার্তাকক্ষ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র নিউজ রুম এডিটর মৌসুমী শান্তা। শান্তা, আপনাকে স্বাগত। মানে এখন পর্যন্ত যা অবস্থা দেখা যাচ্ছে তাতে শান্তির কোনো চিত্র বা শান্তির কোনো বার্তা কি দেখতে পান? কারণ যেভাবে বাকযুদ্ধ শুরু হয়েছে, মিত্র এবং সরাসরি ইসরায়েল ইরান। ধন্যবাদ জুয়েল আপনাকে। সারাদিনের খবর পর্যালোচনা করে এবং গত ষষ্ঠ দিনের মতো আজকে কিন্তু ইরান ইসরায়েল হামলা, পাল্টাপাল্টি হামলা চলছে। আসলে গতকাল পর্যন্ত বোঝা যায়নি যে যুদ্ধের মাত্রাটা কতটুকু বাড়ছে বা দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে যাচ্ছে কিনা। গতকাল পর্যন্ত আমরা যেই খবরগুলো বা নিউজগুলো আমরা করেছি বা পর্যালোচনা করেছি, সেখানে দেখা গেছে যে আসলে ইসরায়েলের পাশে বিভিন্ন মিত্র পশ্চিমা দেশগুলো রইলেও সরাসরি যুক্তরাষ্ট্র এটা বিভিন্নভাবেই আসলে প্রমাণ চলে এসেছে যে যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে সহযোগিতা করছে, কিন্তু ইরানের পাশে তেমনভাবে মিত্রদের দেখা যায়নি আরব বিশ্বের কোনো দেশকে। তবে গত রাত থেকেই সেসব যেন ইরানের মিত্ররা যেন খোলস ছেড়ে বেরিয়েছে, যেমনটি আগের নিউজেই আপনি বলছিলেন। সেখানে আজকে থেকে দেখা যাচ্ছে যে ইরানের মিত্ররা কিন্তু তাদের খোলস ছেড়ে বেরিয়ে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে। তার মূল কারণ হিসেবে মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন যে ইরান যে শক্তি প্রদর্শন করছে, প্রথম দিকে যখন ইসরায়েল ইরানে হামলা চালালো, এরপরে সফলতার মুখ দেখলেও ইসরায়েল যেটা দাবি করছে যে তারা সফল ইরানে হামলা চালিয়ে, কিন্তু তারপরে সপ্তাহের শেষ দিকে এসে ইরান আসলে তাদের পূর্ণ শক্তিতে আক্রমণ শুরু করেছে ইসরায়েলে, এবং তারা রাডার সিস্টেম, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব কিছু ফাঁকি দিয়ে কিন্তু ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায়, পারমাণবিক স্থাপনা সহ গোয়েন্দা সদর দপ্তরের কাছে তারা সুপারসনিক যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলো তারা আক্রমণ করছে এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল। এটা ইসরায়েল নিজে বিভিন্ন গণমাধ্যমেও স্বীকার করেছে। শেষ মুহূর্তের দিকে গত রাতেই G7 থেকে ফিরে এসে ট্রাম্প কিন্তু বলেছেন ইরানকে আত্মসমর্পণ করতে, এবং সেটা নিঃশর্ত। তার জবাবে আজকে আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি কিন্তু বলেছেন, আজকে রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি ভাষণ দিয়ে জাতির উদ্দেশ্যে যেটা বলেছেন যে তারা কোনোভাবেই নতি স্বীকার করবেন না এবং তারা পূর্ণ শক্তিতে তাদের যুদ্ধ চালিয়ে যাবে। তো এর থেকে যেটা বোঝা যায় আসলে এখন পর্যন্ত শান্তির কোনো বার্তা আসলে মধ্যপ্রাচ্যে দেখা যাচ্ছে না। জি শান্তা, আপনাকে ধন্যবাদ। তারপর আমরা শান্তি চাই, শান্তি ফিরে আসুক, যুদ্ধটা দীর্ঘায়িত না হোক, যা হবার হয়ে গেছে শান্তি হোক, আমরা সবাই সেটাই কামনা করি। মৌসুমী শান্তা, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য। সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন, রাষ্ট্রপতির নিয়োগ পদ্ধতি সহ অন্যান্য আলোচনা দিয়ে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের তৃতীয় দিনের বৈঠক শেষ হয়েছে। মঙ্গলবারের বৈঠকে উপস্থিত না হলেও আজ যোগ দিয়ে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের সমর্থন জানিয়েছে জামায়াতে ইসলামী। একটি রাজনৈতিক দলের সাথে সরকারের যৌথ বিবৃতিকে নজিরবিহীন বলেও মন্তব্য করেছে দলটি। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংস্কার আলোচনায় প্রাধান্য পায় এনসিসি গঠনের প্রস্তাব। এছাড়াও আলোচনা হয় রাষ্ট্রপতির নিয়োগ পদ্ধতি এবং জেলা সমন্বয় কমিটি প্রতিষ্ঠার প্রস্তাবনা নিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর যৌথ বিবৃতিকে নজিরবিহীন আখ্যা দিয়ে এর প্রতীকী প্রতিবাদে মঙ্গলবার কমিশনের বৈঠকে যোগ দেয়নি জামাত। তবে নিরপেক্ষতা বজায় থাকার আশ্বাসে ফিরে এসেছে দলটি। এখানে বহুদলীয় গণতন্ত্রের 100-এরও বেশি দল আমাদের দেশে আছে, তাহলে তো এমন এক কালচার তৈরি হবে, উনি যার সাথে কথা বলেন একটা জয়েন্ট স্টেটমেন্ট করতে হবে। আমরা মনে করি এটা নজিরবিহীন ছিল এবং এটা প্রপার ছিল না। এতে অন্যান্য বাকি সকল দলেই কিছুটা বিব্রত হয়েছে। এনসিসি গঠন হলে সাংবিধানিক নিয়োগগুলো নিরপেক্ষ হবে জানিয়ে এর পক্ষে মত দিয়েছে জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন, কিছু ইসলামী দলসহ বেশিরভাগ দল। এক্সিকিউটিভ যার প্রধান বা প্রধানমন্ত্রী যে এইভাবে ক্ষমতার চর্চা করতে, সেটা অন্যায্য এবং অগণতান্ত্রিক। সেই সিস্টেম, সেই সংস্কৃতি থেকে আমাদের সরে আসতে হবে। সেটার জন্যই গণঅভ্যুত্থান, সেটার জন্যই সংস্কার, সেটার জন্য আজকের এত আলোচনা। সাংবিধানিক কমিশনের মাধ্যমে যাতে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়া হয়। আমরা এটাও বলেছিলাম যে সাংবিধানিক কমিশন সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয় করতে হবে। যারা এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সরকারের হস্তক্ষেপ ছাড়া, নির্বাহী বিভাগের হস্তক্ষেপ ছাড়া, যারা বিভিন্ন দিন দীর্ঘ সময় পর্যন্ত যারা আন্দোলন সংগ্রাম করেছে, তাদের অনেকে আজকে দেখলাম ভিন্ন স্বরে কথা বলছে।
আর অন্য দলের নেতারা বলছেন সাংবিধানিক কাউন্সিল গঠনের সময় এখন নয়, সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে সুষ্ঠু নির্বাচন ইস্যুতে। এই মুহূর্তে আমাদের সামনে প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন। সেই জন্যে যা যা করা দরকার সেটা করে একটা ভালো নির্বাচন করে ভালো পার্লামেন্ট করা দরকার। এর আগে বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, নির্বাহী কর্তৃপক্ষকে জবাবদিহি করার জন্য এবং ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণ ও ভারসাম্য বজায় রাখতে এনসিসি প্রয়োজন। এনসিসি বা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ব্যাপারে এক ধরনের মতামত এসছে, যেগুলোর পরিপ্রেক্ষিতে কিছু কিছু বিকল্প প্রস্তাব বা আলোচনার মধ্যে প্রস্তাবও তৈরি হয়েছে। সেগুলো আপনাদেরকে জানানো হয়েছে এবং আমরা আশা করছি যে এই বিষয়ে আজকে আলোচনায় আমরা বড় রকমের অগ্রগতি অর্জন করতে পারব। তবে বৈঠকের বিরতিতে বিএনপির পক্ষে কেউ কথা বলেননি। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে যুক্ত হয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, বিএনপি তো এনসিসির বিপক্ষে কথা বলল, কি উদ্দেশ্য এবং কি শর্ত দিল তারা, এবং তারা কেন বলল যে এনসিসির বিপক্ষে? পাশাপাশি এনসিপি নাহিদ সবশেষ যে ব্রিফিং করেছেন, তিনি আজকের বৈঠক নিয়ে হতাশা ব্যক্ত করেছেন, একটু জানি আপনার কাছ থেকে। জুয়েল, আপনার কথা ধরে যদি বলি যে এই যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন, এটা খুবই মৌলিক যে সংস্কারগুলো ছিল, এই যে এত সংস্কার নিয়ে কথা হচ্ছে, মৌলিক সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে যে সুপারিশগুলো ছিল তার মধ্যে খুবই আলোচিত, খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আজকে আমরা বিগত যে কয়েকটি দ্বিতীয় পর্যায়ের যে বৈঠকগুলো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আমরা দেখলাম আজকে তৃতীয় দিনে, কিন্তু আজকে আসলে একটু ভিন্নতা আছে। আপনার উত্তরেই যেতে চাই, সেটি হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে এই এনসিসি গঠনে সমর্থন জানানো হয়নি, অর্থাৎ বিপক্ষে। এটার কারণ হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি ব্যাখ্যা দিয়েছেন বিভিন্ন দিক থেকে। সেই জায়গা থেকে যদি আমি প্রথমেই বলি, উনি বলার চেষ্টা করছেন যে এটা যদি গঠন হয় একটি সংস্থা হবে, কিন্তু এটি নির্বাহী বিভাগটা দুর্বল হয়ে যাবে, এটি হচ্ছে একটি বিষয়। এখন এখানে প্রশ্ন এসেছে যে এই যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, অন্যান্য দল মোটামুটি যারা বলার চেষ্টা করছেন, সমর্থন দিয়েছেন, সেটি জামায়াত, এনসিপি সহ, তো তাদের যে কথাগুলো সেটি হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যদি মোটা দাগে বলি, সেটি নির্বাচন কমিশন আছে, দুর্নীতি দমন কমিশন আছে, জাতীয় মানবাধিকার কমিশন আছে। তো এই কমিশনগুলো বিগত সময়গুলোতে যা দেখা গিয়েছে সেটি হচ্ছে নির্বাহী বিভাগের আদেশ অথবা সরকারের হস্তক্ষেপের মধ্য দিয়েই কিন্তু এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়েছে বিগত সময়গুলোতে। তো সেই জায়গা থেকে বের হওয়ার জন্য এনসিসি গঠনটা খুবই গুরুত্বপূর্ণ এটি। কিন্তু সেই জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কথা বলা হচ্ছে, নির্বাচন কমিশন বা দুদক, তারা বলছে যে এইখানে এই কমিশনগুলোর যে আইন আছে, এই আইনগুলোকে আরও কঠোর করা যেতে পারে, জবাবদিহিতার আওতায় আনা যেতে পারে, সেখানে আইন প্রণয়ন করা যেতে পারে, বিদ্যমান যে আইনগুলো আছে সেই আইনগুলো সংস্কার করা যেতে পারে। তাতে করে এই প্রতিষ্ঠানগুলো আরও অনেক বেশি শক্তিশালী হবে। এটি হচ্ছে তাদের একটি যুক্তি তারা এখানে দাঁড় করিয়েছেন। এবং বিএনপির পক্ষ থেকে মোটা দাগে আসলে বলার চেষ্টা করা হচ্ছে যে এনসিসি গঠনটা আসলে এটি একটা মানে সামনের দিনগুলোতে এটি কখনোই মানে একটি প্রতিষ্ঠান সরকারের বিপরীতে গিয়ে, অর্থাৎ এই ক্ষমতার যে বিষয়টি রয়েছে, যদি এমনই হয়, এমনই বলা হয়েছে যে ক্ষমতার যে নানান ডালপালা আসলে এই এনসিসির মধ্যে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের, সেটি তো শুধু আমি 3টি কমিশনের কথা বললাম, আরও তো আছে। তো সেই জায়গা থেকে তখন বলা হচ্ছে যে এই যে ক্ষমতার যে চেক অ্যান্ড ব্যালেন্স, সেই জায়গায় একটা বড় প্রশ্ন দেখা দিবে। যে কারণেই কিন্তু বিএনপি মোটা দাগে বলার চেষ্টা করছে যে এটা আসলে তারা এটাকে ঠিক এরকম একটি সংস্থা গঠন হবে সেটি তারা এটা সমর্থন করতে পারেন না, এটি একটি দিক আছে। আর আপনি যেটি বলছিলেন দ্বিতীয় প্রশ্নের জায়গায়, হ্যাঁ, বিরোধিতা করেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটু আগেই সর্বশেষ বিরতিতেও কথা বলেছেন। তিনিও ওই হতাশার জায়গাটা তখনও তার কাছে ছিল যে যদি অন্যান্য রাজনৈতিক দলগুলো বেশিরভাগই ঐকমত্যে গিয়েছে এনসিসি গঠনে, কিন্তু কয়েকটি দল, বিএনপি সহ কয়েকটি দল তারা সমর্থনে যায়নি। তো তিনি হতাশা প্রকাশ করেছে যে যদি এই অবস্থায় হয় যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের এত সংস্কারের এই জায়গাটিতে এসেছে, সেটি যদি তারা এই এনসিসি গঠনে যদি তারা বিরোধিতা করে, কিন্তু আসলে তাহলে বিকল্প কি হতে পারে, সেই বিকল্প ব্যবস্থাপনাটাও কিন্তু তারা আহ্বান করেছে এনসিপির পক্ষ থেকে। নাহিদ ইসলাম সেটি বলার চেষ্টা করেছেন এবং তিনি একটা পর্যায়ে যেটি
আপনি বলছিলেন যে তিনি হতাশা প্রকাশ করেছেন, তিনি বলেছেন যে বিগত সময়গুলোতে যে বৈঠকগুলো হয়েছে তাতে করে তিনি দেখেছেন নীতিগতভাবে বেশিরভাগ সংস্কার ইস্যুতে ঐকমত্যতা ছিল, হয়তো গঠন কাঠামো নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে, কিন্তু আজকে তিনি একটু ওই জায়গাটি হতাশা প্রকাশ করেছে যে অন্তত পক্ষে যে ন্যূনতম যে নীতিগত যে ঐকমত্য হওয়া সেটি তিনি দেখেননি, যে কারণে তার একটু এই হতাশার জায়গাটি তৈরি হয়েছে। এবং তিনি বলার চেষ্টা করেছেন যে আগামী কালও তো বৈঠক আছে বা এই সংস্কার ইস্যুতে সামনের সপ্তাহে আরও বৈঠক হবে, এই বিষয়টা যাতে সর্বোচ্চ গুরুত্বটি দেওয়া হয় এমন একটি জোর দাবি কিন্তু অন্যান্য দলের রয়েছে, যে বিশেষ করে এনসিসি গঠনটা খুবই গুরুত্বপূর্ণ আগামীর রাষ্ট্র শাসন প্রশাসন থেকে শুরু করে সার্বিক দিক থেকে, এমনটি বলার চেষ্টা আসলে করা হয়েছে। অনেক ধন্যবাদ আনোয়ার হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। দক্ষিণের জেলা বরগুনায় ডেঙ্গুতে বেসামাল পরিস্থিতি, চিকিৎসক সংকটে হিমশিম স্বাস্থ্য বিভাগ, হাসপাতালে পর্যাপ্ত বেড না থাকায় মেঝেতেই ঠাঁই হচ্ছে অনেকের। অবস্থার অবনতি হলেই পাঠানো হচ্ছে বরিশাল এবং ঢাকায়। লবণাক্ততা এবং পানিতে আয়রনের আধিক্য, সেই সাথে বৃষ্টির পানি জমে সহজেই বিস্তার লাভ করছে এডিসের লার্ভা। কারণ জানতে IEDCR এর একটি দল ঘুরে দেখেছেন হটস্পটগুলো। দেশের 3 ভাগের 1 ভাগ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে শুধুমাত্র বরগুনা জেলায়। এ পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 2000-এরও বেশি। পরিস্থিতি এখন এমন, রোগীর জায়গা হচ্ছে না হাসপাতালে, আর মশারি সংকটে রোগীর সঙ্গে থাকা স্বজনরাও আছেন ঝুঁকিতে। ICU বেডসহ উন্নত চিকিৎসা ব্যবস্থা না থাকায় জীবন ঝুঁকিতে থাকা ডেঙ্গু রোগীদের পাঠানো হয় বরিশাল ও ঢাকাতে। এখানে কিন্তু ফ্লোর থেকে শিয়ারি সব জায়গায় কিন্তু রোগী আর রোগী, ডেঙ্গু রোগী। এখানে যে আধুনিক যন্ত্রপাতি এইটা এখন পর্যন্ত বরগুনা হাসপাতালে নাই, চিকিৎসার জন্য হয়তো বরিশাল বা ঢাকা যাওয়া লাগতে পারে। যে সক্ষমতা দরকার তার জন্য সরকারি সদর হাসপাতালে সেটা হচ্ছে আমরা পাচ্ছি না, এবং আমাদের সেই সক্ষমতাই নেই। আমাদের যে ডেঙ্গুর কেস তো প্রত্যেকদিনই বাড়তেছে 230। এখানে সবচেয়ে বড় যে ঝামেলাটা আমরা পোহাচ্ছি যে ডেঙ্গু হইলেই ভর্তি হতে হবে এরকম না, ডেঙ্গু কিছু ডেঞ্জার সাইন আছে, তখন আমাদের হাসপাতালে ভর্তির ইন্ডিকেশন থাকে। যাদের ডেঞ্জার সাইন নাই তাদের ভর্তি হওয়ার দরকার নাই। এদিকে চিকিৎসক স্বল্পতায় বেসামাল হাসপাতাল কর্তৃপক্ষ। সরেজমিন পরিস্থিতি দেখে এসেছেন IEDCR এর প্রতিনিধি দল। আমাদের এখানে তো ICU বেড নাই। যেই রুগীটা ডেঙ্গুতে তো একটা জটিলতা যে ডেঙ্গু শক সিনড্রোম, তো রুগী শকে যাচ্ছে, এইটা যদি আমরা আগে থেকে অ্যাসেসমেন্ট করতে পারি, সেসব রুগী তো আমাদেরকে রেফার করা ছাড়া আসলে আর কোনো উপায় নাই। অন্য জায়গার চেয়ে বরগুনায় কেন ডেঙ্গুটা প্রকোপটা বেশি, সেটা আমরা ইনভেস্টিগেশন করতে এসেছি। আমাদের আসলে কার্যক্রম চলমান। চলতি মৌসুমে বরগুনায় এখন পর্যন্ত ডেঙ্গুতে 17 জনের মৃত্যু হয়েছে, আর আক্রান্ত বাড়ছে হু হু করে। ডিবিসি নিউজ ডেস্ক। দেশে আবারও বাড়ছে করোনার সংক্রমণ, আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মধ্যে। বগুড়া, চাঁদপুর এবং নোয়াখালীতে উপসর্গ নিয়ে প্রতিদিনই রোগী আসছে হাসপাতালে, কিন্তু জেলা 3টিতে জনবল এবং কিট সংকটে একেবারেই বন্ধ করোনা পরীক্ষা। রোগ শনাক্তের উপায় না থাকায় আইসোলেশনের ব্যবস্থা করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে সংক্রামক ব্যাধিটি ভয়াবহভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। দেখা দিছে, এর জন্য দুনিয়া এখন ভয়ের মধ্যে আছে। 2020 সালের এপ্রিল থেকে 2021 সালের আগস্ট পর্যন্ত বগুড়ায় 20,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়। হটস্পটে পরিণত জেলাটিতে মারা যায় 600-রও বেশি মানুষ। 4 বছর পর দেশে আবারও করোনার সংক্রমণ এবং প্রাণহানির খবরে বাড়ছে আতঙ্ক। আমি একবার করোনা আক্রান্ত হয়েছিলাম, শুনছি আবার নাকি করোনা আসছে বগুড়াতে। বিগত করোনায় আমি আমার মাকে হারিয়েছি। আমি চাচ্ছি যে আমাদের সরকার এমনভাবে এই বিষয়টার উপর নেক নজর রাখুক। করোনা মোকাবিলায় বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ICU সহ সব ধরনের প্রস্তুতি থাকার পরও জনবল ও কিট সংকটে পরীক্ষা শুরু করা যাচ্ছে না। 8টা বেডের 2টি রুম ICU হিসেবে আমি প্রিপেয়ার করে রেখেছি। তা বাদেও কম কমপ্লিকেটেড রোগীদের জন্য আপাতত 4টি বেড সংরক্ষিত রয়েছে। আমাদের মেশিন চালু আছে, জনবলের কিছু ঘাটতি আছে। কিট লাগবে, RT-PCR এর কিট এবং র্যাপিড পরীক্ষার কিট, এগুলি তারা বলছে 2-1-এর ভিতর তারা আমাদেরকে সরবরাহ করবে। করোনার উপসর্গ নিয়ে প্রতিদিন রোগী আসছে নোয়াখালী জেনারেল হাসপাতালে, কিন্তু কিট সংকটে এখানেও বন্ধ পরীক্ষা। জ্বর, ঠান্ডি আর শরীর জ্বর আছে, বইরাতে গিরে গিরে কাম্বা, কাশি আছে। করোনার কিট নাই, সেই হিসেবে লক্ষণ থাকলেও আমি বলতে পারতেছি না যে সে করোনা পেশেন্ট। করোনা আক্রান্তদের চিহ্নিত করে আইসোলেশনে নেওয়া যাচ্ছে না, তাই ঝুঁকি বাড়ছে সংক্রমণ ছড়িয়ে পড়ার।
কিট পাওয়া গেলে এবং ল্যাবগুলো চালু হলে আমরা পরীক্ষা নিরীক্ষা করে রোগ নিশ্চিত করে আমরা ওদের আইসোলেশনে রাখা সহ প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারবো। চাঁদপুরে করোনা পরীক্ষার RT-PCR ল্যাব না থাকায় ভোগান্তির শেষ নেই। 2020 সালে ল্যাব স্থাপন করা হয় সাবেক মন্ত্রী দীপু মনির বাসভবনে। সরকার পতনের পর ল্যাবের সরঞ্জাম লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়। এখন উপসর্গ থাকা রোগীদের পাঠানো হচ্ছে কুমিল্লায়। ভোগান্তি এড়াতে উপসর্গ থাকার পরও গোপন করেছেন অনেকে। কিটের জন্য চাহিদা পত্র দিয়েছি, শীঘ্রই আমরা কিট পেয়ে যাব। কিট পেলে আমরা যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট যে কিট, ওই টেস্টগুলো যে আমরা ওই থেকে পরীক্ষা করতে পারবো। যে স্যালাইন লাগবে, প্যারাসিটামল ওষুধ, অন্যান্য যে ওষুধগুলো লাগবে ওগুলো আছে। করোনা প্রতিরোধে সংক্রমিতদের চিহ্নিত করে আইসোলেশনের বিকল্প নেই, তাই দ্রুত পরীক্ষা শুরুর তাগিদ সকলের। অর্ঘমিত্র তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ। অধ্যাপক বেনজির, আপনাকে স্বাগত। মানে সেই যে করোনার সময় 2020 থেকে প্রায় প্রতিদিন আপনার সঙ্গে যুক্ত হতাম, আবারও ওইরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা আমাদের এখানে? কারণ সংক্রমণ, যেটা আপনারাও বলেছেন যে করোনা যে একদম মুক্ত হয়ে যাবে তা না, কখনো হয়তো বাড়বে কখনো কমবে, সেটি আতঙ্কের জায়গাটার মধ্যে এলাম কিনা আমরা? না, এখনো আতঙ্কের জায়গায় আসেনি। তবে এই যে আপনার বিভিন্ন প্রতিবেদকরা যে প্রতিবেদনটা দিলেন করোনা নিয়ে, প্রত্যেকখানেই দেখেন একটা কথা আমাদের তত্ত্বাবধায়ক বা পরিচালকরা বললেন যে কিটের ঘাটতি বা যন্ত্রপাতির ঘাটতি, মানুষের ঘাটতি, এবং সেটা আমরা হয়তো পাবো। আসলে করোনা একটা সিজনাল রোগ হয়ে গেছে। গত 4-5 বছরের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে আমাদের এই গ্রীষ্মকালে মে, জুন, জুলাই এই সময়গুলোতে করোনা হয়। তাহলে আমাদের আসলে তার আগেই প্রস্তুতিটা নিয়ে রাখা উচিত ছিল। আমাদের প্রস্তুতিটা এমনভাবে নিয়ে রাখা উচিত ছিল যাতে একেবারে অনেক বেশি প্রস্তুতি না, আবার এখন যে প্রস্তুতিহীন অবস্থা এটাও না। ধরুন আমাদের পরীক্ষা নিরীক্ষার জন্য কিট প্রত্যেকটা হাসপাতালে, বিশেষ করে আমাদের যে জেলা হাসপাতালগুলো, তো অন্তত তো সেগুলো তো থাকতে হবে। এবং ধরুন আমাদের প্রস্তুতিটা এমন হতো যে অক্সিজেন যেন আমাদের সব উপজেলা হাসপাতালে থাকে, জেলা হাসপাতালে যেন আমরা হাই ফ্লো অক্সিজেন দিতে পারি, এবং বিভাগীয় পর্যায়ে এবং রাজধানীতে যেন আমাদের আইসিইউ ফ্যাসিলিটিস রেডি থাকে। এবং যখন রোগী থাকবে না তখন আমরা অন্য রোগের জন্য তো আইসিইউ গুলো ব্যবহার করতে পারি। তা আমরা যদি এইটুকু পরিকল্পনা সাংবৎসরিক না করতে পারি, এবং এর জন্য যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর তাদের যে বরাদ্দ দেয়া এবং পাওয়া, এবং এই ধরনের জিনিসপত্র কেনা এবং প্রশিক্ষণ দেওয়া, এগুলো যদি না করা হয়, তাহলে আমাদের যে এই যে 1টা 2টো 4টা মৃত্যু হচ্ছে, এগুলো তো অনাকাঙ্ক্ষিত মৃত্যু। এগুলো যদি সঠিকভাবে সঠিক সময়ে শনাক্ত করা যেত এবং ঠিকভাবে চিকিৎসা করা যেত, তাহলে হয়তো আমরা এই মূল্যবান জীবনটা হারাতাম না। আমার মনে হয় যে একটা দেশ হিসেবে তো আমাদের দায়িত্ব আছে। আমরা যেখানেই আছি, আমাদের কাঁধে যে দায়িত্বটা, সেইটা ঠিক মতো পালন করলে আমরা এই পরিস্থিতিগুলো মোকাবেলা করতে পারি। এটা নিয়ে আমাদের আতঙ্কের কিছু নেই, কিন্তু যদি আতঙ্ক না থাকে তবুও তাহলে আমার জীবন দিতে কেন হলো, আমাদেরকে জীবন কেন দিতে হবে? তার মানে হলো যে আমরা আতঙ্কিত হব না, ঠিক আছে, কিন্তু আমাদের স্বাস্থ্য বিভাগে প্রস্তুতি নিতে হবে, পূর্ণ প্রস্তুতি, এবং আমাদের নিজেদের একটা মানে সাবধানতা অবলম্বন আমাদের অবশ্যই লাগবে, পাশাপাশি আমাদের সাবধানতা লাগবে। আর এই যে ডেঙ্গুর কথাটা, ডেঙ্গুর বিষয়টা নিয়ে আপনি নিশ্চয়ই ওয়াকিবহাল আছেন। ডেঙ্গু আমরা মানে নিয়ন্ত্রণ করতে পারি নাই। নিয়ন্ত্রণ কেন করতে পারি না? এখন দেখেন ঢাকা শহরে ডেঙ্গু আস্তে আস্তে চিটাগংয়ে ছড়িয়েছে, এখন সেটা বরগুনায় গ্রামে পর্যন্ত হচ্ছে। তাহলে বিগত সরকারের কথা বাদ দিলাম, এই সরকারও তো 10 মাস চলে গেল, তাদের কোনো দৃশ্যমান উদ্যোগ তো আমরা দেখি না। আসলে ব্যাপারটা একটু জটিল। তো আজকেই একটা মিটিং ছিল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে, যেখানে স্থানীয় সরকার বিভাগের সচিব মহোদয় এসেছিলেন। তো ওনার সাথে আমি এগুলো নিয়ে কথা বলেছি এবং ওনাকে আমি কিছু পরামর্শ দিয়েছি যে, এবং উনি নির্দেশ দিয়েছেন একজন যুগ্ম সচিবকে যে আমরা আরো কয়েকজন বিশেষজ্ঞ ছিলাম, যে আমাদের পরামর্শগুলো নিয়ে দেশের সকল পৌরসভায়, সকল সিটি কর্পোরেশনে এই এডিস মশা প্রতিরোধে কিছু ব্যবস্থা নেওয়ার জন্য উনি কিছু নির্দেশনা দিচ্ছেন। আসলে ব্যাপারটা একটু বলি,
আমরা কয়েক বছর থেকেই বলছি যে আমাদের ডেঙ্গু এখন ঢাকা থেকে ঢাকার বাইরে ক্রমান্বয়ে বেশি হবে। এটা একটা সায়েন্সটা হলো এই যে ডেঙ্গুর 4টা ভেরিয়েন্ট আছে। ঢাকায় আমরা যারা বসবাস করি 2000 সাল থেকে আমাদের ডেঙ্গু হতে হতে আমাদের জ্ঞাতসারে ডেঙ্গু হয়েছে, আমাদের অজ্ঞাত সারে ডেঙ্গু হয়েছে, হতে হতে 4টা ভেরিয়েন্ট দ্বারা যদি আমরা আক্রান্ত হয়ে যাই, ধরুন আপনি বা আমি, তাহলে কিন্তু আমাদের আর ডেঙ্গু হবে না। এডিস মশা যদি কামড়ও দেয় এবং তার ভিতর যদি ডেঙ্গু ভাইরাস থাকে তবুও আমাদের হবে না। এটা একটা সায়েন্স। কিন্তু ঢাকার বাইরের পরিস্থিতি এরকম নয়। ধরুন বরগুনার কথা যদি আপনি ধরেন, বরগুনার বেশিরভাগ মানুষেরই আগে ডেঙ্গু হয়নি। সুতরাং ডেঙ্গুর যে কোনো একটা ভ্যারাইটি, এই ভাইরাস যদি কোনো একটা এডিস মশা কাউকে কামড় দেয় তাহলে তার ডেঙ্গু হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে এরকম বলতে পারি যে ঢাকার 20 ভাগ মানুষ হয়তো চরম ঝুঁকিতে, আর বরগুনার 100 ভাগ মানুষ চরম ঝুঁকিতে। এটা হলো পার্থক্য। আচ্ছা, আরেকটা পার্থক্য যে ঢাকায় যেহেতু রাজধানী এবং বহু আগে থেকে এডিস মশা নিয়ন্ত্রণের কার্যক্রম চলছে, সুতরাং সেখানে কিন্তু কিছু অগ্রগতি হয়েছে। আমি বিশেষ করে নর্থ সিটি কর্পোরেশনের অ্যাডভাইজার হিসেবে কাজ করি এবং আমি এগুলো মনিটর করি। নর্থ সিটি কর্পোরেশন কিন্তু আর ডেঙ্গু নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। কিন্তু এখন যেটা হবে, বরগুনার মতো পরিস্থিতি আমাদের অন্যান্য জেলা শহরগুলোতেও হবে। এবং এই যে ওখানকার চিকিৎসক নার্স যে বললেন, এটা আমার কাছে খুবই চিন্তার যে ওনারা সঠিক চিত্রটাই বলেছেন যে এখানে শনাক্ত করার ব্যবস্থা তেমন উন্নত না, তারপরে চিকিৎসা দেওয়ার মতো ব্যবস্থা তেমন নেই, এখানে আমাদের তেমন চিকিৎসক নেই, এখানে আমাদের তেমন আইসিইউ ফ্যাসিলিটি। সেজন্য আসলে সরকারের খুব দ্রুত উদ্যোগ নেওয়া ছাড়া কোনো বিকল্প নাই। খুব দ্রুত নিতে হবে। এবং আমরা আসলে একটা শঙ্কার মধ্যে আছি যে আগামী 20-30 বছর আমাদের এই মফস্বল শহরগুলো বা গ্রামগুলো ডেঙ্গুর যে প্রকোপ এবং তার জন্য তজ্জনিত যে মৃত্যু, সেটা হয়তো বা বহুদিন তাদেরকে প্রত্যক্ষ করতে হবে। বেনজির, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাকে, আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে। আমরা কথা বলছিলাম অধ্যাপক বেনজির আহমেদের সঙ্গে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য কিছুক্ষণ পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হসপিটালে যাবেন, কিন্তু এই কথা শুনে এরই মধ্যে তার বাসভবন যেটি ফিরোজা মানে গুলশানের বাসভবনের সামনে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান, তার কাছ থেকে জেনে নেব সেখানকার পরিস্থিতি। কামরুল, নেতাকর্মীরা আসলে কেন জড়ো হলেন? কারণ হচ্ছে বেগম খালেদা জিয়া তার শারীরিক স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন, কিন্তু এই যে ভিড়টা সেটাই বা কেন? আর জুয়েল, এখানে আগত যে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা যেটি বলছেন যে বেগম খালেদা জিয়া কিন্তু নিয়মিত স্বাস্থ্য চেকআপের একটি অংশ হিসেবে কিন্তু আজকে এভারকেয়ারে যাচ্ছেন। তারপরেও কিন্তু তারা তাদের যে নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী, সেই নেত্রীকে এক নজর আসলে দেখার জন্য এবং তাকে বিদায় জানানোর জন্য তারা এখানে এসেছেন। তারা বলছেন যে তারা তাদের নেত্রীর সুস্থতা কামনা করছেন এবং এখানে থেকে এক নজর নেত্রীকে দেখে তারা এটিতেই কিন্তু আসলে তারা কিন্তু সন্তুষ্ট। তারা এই ধরনের সন্তুষ্টির কথাই যাচ্ছেন, এই ধরনের সন্তুষ্টির কথাও কিন্তু তারা বলছেন এবং তারা বলছেন যে নেত্রী নিশ্চয়ই আগামীতে সুস্থ হয়ে তিনি দলের হাল ধরবেন, এমনও কিন্তু প্রত্যাশার কথা এখানে যে নেতাকর্মীরা রয়েছেন তাদের কাছ থেকেও আমরা শুনতে পেয়েছি। তো এই পর্যায়ে যদি আসলে তার চিকিৎসা সংক্রান্ত বিষয় যদি একটু জানাই, গত 18 সেপ্টেম্বর কিন্তু সবশেষ বেগম খালেদা জিয়া লন্ডন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন এবং সেখান থেকে এসে তিনি তার এই ফিরোজা যে বাসভবন, সেই বাসভবনে অবস্থান নেন এবং পরবর্তীতে চলতি বছরের 7 জানুয়ারি তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং সেখানে লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসা নিয়ে তার বড় ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান নেন এবং সেখানেও কিন্তু তার চিকিৎসা চলে এবং সর্বশেষ 117 দিন, মোট 117 দিন লন্ডনে চিকিৎসা নেওয়া শেষে কিন্তু তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং তার যেই গুলশানের যে বাসভবন, সেই বাসভবনেই কিন্তু তিনি অবস্থান করছেন। তো এখানে যে বিষয়টি আসলে জানতে পেরেছি, আসলে তাকে আসলে নিয়মিত স্বাস্থ্য চেকআপের জন্যই কিন্তু এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। তার তেমন কোনো জটিলতা কিন্তু এখন পর্যন্ত দেখা দেয়নি, জাস্ট নিয়মিত চেকআপ হিসেবে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। তো এই ছিল এখনকার মতো সবশেষ। জুহেল, কামরুল হাসান, অনেক ধন্যবাদ আপনাকে। ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকবেন।